আজ আমরা আপনাদের নিয়ে চলছি এমন এক জনপদে যেখানে পৌঁছতে হলে পেরিয়ে আসতে হয় উত্তাল পদ্মার ঢেউ, যেখানে প্রতিটি সকাল শুরু হয় নদীর সঙ্গে লড়াই করেই, আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন দিনের আশায়। তাহলে তো সবকিছু মিলে আপনারা কষ্টের মধ্যে আছেন যে মাছ একটু নদীতে মাছ ধরতে যায়, এটা নিয়েও আপনাদের কষ্টের সম্মুখীন আপনারা। অনেক কষ্ট। মানে আমি কই আর তো কি গাং হইছে আল্লাহর, মাছ হইছে আল্লাহর, তো ওরকম সমস্যাটা কি? বেশিরভাগ জেলেরা তাদের নৌকা কিংবা ছোট্ট কুড়ে ঘরেই জীবন কাটিয়ে দেয়। দুপুরে কি রান্না হচ্ছে আপনাদের? এই যে বাইলা মাছ রান্দি। আচ্ছা, আপনাদের এই পদ্মা নদী থেকে মনে হয় বাইলে মাছটা সবচেয়ে বেশি পাওয়া যায় নাকি? এই যে বাইলা মাছ, ইচা মাছ, চেওয়া মাছ এটা হচ্ছে এই মাছগুলো না, মানে ভাইজি করে রাখছেন। লাগে না কাকি মনে হয় ভয় পাইতেছে যে আবার কেরা না কেরা আইলো, আবার কি না কি হয়। শত প্রতিকূলতাকে মাথায় নিয়ে পদ্মার চরের মানুষরা জীবন কাটিয়ে দিচ্ছে গেলে। এটি হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চ ঘাট। এই ঘাট থেকে আজ আমরা যাব আদমের চরের উদ্দেশ্যে। পদ্মার দুর্গম এক চর, আদমের চর। আজ আপনাদের দেখানোর চেষ্টা করব এই আদমের চরের রূপ ও বৈচিত্র্য, সেই সাথে দুঃখ কষ্টের চিত্র। উত্তাল পদ্মার বুকের উপর দিয়েই বয়ে চলছে আমাদের খেয়ানৌকা। আমাদের সহযাত্রী হিসেবে ছিল নদীর ওপারের বেশ কয়েকটি চরের সাধারণ মানুষ। কেউ বা এপার থেকে বাজার করে বাড়ি ফিরছেন, আবার কেউ বা নিত্য প্রয়োজনীয় কাজ শেষে চরের দিকে ফিরছেন। এই পাশের পদ্মা নদীর এপারের ঘাটে আমরা নামলাম। ওই যে আমাদের ট্রলার চলে যাচ্ছে অন্য এক চরের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলছি এই জনপদের আরও ভেতরে প্রবেশ করার জন্য। জানি না কত দূর হাঁটতে হবে, কারণ কখনো এখানে আসা হয়নি। এটি হচ্ছে এই জনপদের গ্রামীণ এক মেঠুপথ। এই মেঠুপথের দুপাশে এগুলোকে বলে ঘঞ্চিয়া ঘাস। তার ওই পাশে রয়েছে পাটের এই লাগানো, পাট গাছ লাগানো হয়েছে। আর দুপাশে তার ওপাশে হচ্ছে সন বা কাশ্যা। এখন আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দুর্গম এক চর। এই জনপদের অবস্থান, অর্থাৎ এই চরের অবস্থান পদ্মা নদীর এপারে। আমরা প্রায় দীর্ঘ সময় ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে এই চরে আসলাম। আমরা এখন দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই চরের রূপ ও বৈচিত্র্য। আমার সাথে রয়েছে আমার বন্ধু এমএস মারুফ। প্রায় অনেক দিন, প্রায় 5-6 বছর পরে মনে হয় তোর সাথে দেখা হলো। পরে একসাথে আমরা চরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। চর জীবন মানেই অনিশ্চিত সুখ কিংবা দুঃখের এক প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি পরিবারের এক একজনকে অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রতিটি নির্ঘুম রাত কাটাতে হয়। এটাই চরের জীবন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন কি দুপুরে রান্না করতেছেন? আচ্ছা, দুপুরে কি রান্না হচ্ছে আপনাদের? এই যে বাইলা মাছ রান্দি। আচ্ছা, আপনাদের এই পদ্মা নদী থেকে মনে হয় বাইলে মাছটা সবচেয়ে বেশি পাওয়া যায় নাকি? এই যে বাইলা মাছ, ইচা মাছ, চেওয়া মাছ। আচ্ছা আচ্ছা, মানে সবজি দিয়ে, এই যে ধন্দল তারপর এগুলো দিয়ে মানে দুপুরে রান্না হচ্ছে। ভাই কি করেন? মাছ ধরেন? চাই ভাতে গৃহস্থী করে। আচ্ছা আচ্ছা। এটি হচ্ছে এই জনপদের মানুষদের জন্য একটি ছোট্ট দোকানের ব্যবস্থা করে রাখা রয়েছে, কিন্তু দোকানটি এখন বন্ধ। এখান থেকে এই জনপদের মানুষদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার মোটামুটি এখানে পাওয়া যায়, কারণ এ পার থেকে সদরে যেতে হলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে ওই পারে পৌঁছাইতে। আমরা যদি আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? ভালো আছেন? আপনার আছি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কি এই চরে? চরের এক একটি বাড়ি হলো এক একটি সুখের নিট। আপনার ঘর কি এটাই? হয় এডি। মানে এর আগে কি অন্য কোনো চরে ছিলেন নাকি? কত বছর এখানে বাড়ি? এই চরে তো 27 বছর হয়। 7-8 বছর। ভাই কি করেন? ভাই মাছটা ধরে। মাছ ধরেন।
আচ্ছা, পদ্মা নদী থেকে এখন কি ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যায়? মাছ সব মাছই কম। তাই মানে আগের মতো আর মাছ নাই? আগে নাই ভাই, যদি গাঙ্গ যদি নৌকাটা লইয়া যায় তাই ধরে লাই, নৌকাটা লইয়া গেলেই ধরে লাইলে 20,000 50,000 জরিমানা করে? হ্যাঁ, নৌকাটা যদি জরি- উফান নিতে পারে বাংলা বাজার তাই হ্যাঁ। 50,000 ধন লাগবে। কেন মানে এটা কি জন্য এই জরিমানাটা? এই জরিমানাটা এই যে পোনা ছোট মাছ ধরার এই ধরনের মামলা দেয় নাকি? ছোট মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, সব মাছের অভিযান ভাই, সব মাছের 12 মাস কাল অভিযান দিয়ে থইছে 12 মাস। এই ফলা ফলা ধরে। আমার রাতের বেলায় একটু ওইভাবে করতে হয়। এই শুধু মাছ বিক্রি এটা দেখি সংসার পরিপূর্ণভাবে চলে। একজন চলে না ভাই, দিয়ে চলে এমনি কেমনি পারে। টানা 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 দিছে। খাওয়া। এমনি গরু বাছুর না, এমনি পোষা গরু বাছুর এটা নেই? হ্যাঁ, গরু বছর খায়। বা আবাদি জায়গা জমি এখানে আছে না? হ্যাঁ, এই যে শ্বশুরের জায়গা এটা বেশিরভাগ হলো গিরিস্ত্রি। গৃহস্থী করে মানে কৃষি কাজ করে। আপনাদের এই চটটাতে ওই যে আউশ আমন ধানটা মনে হয় সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, এই তো ঘরের বাদগুন খাইতে পারি। গরু বাছুর পারলে গিরিস্তি মিরিস্তি করে এই, আর মাছ ধরা এই যে এলো বর্ষার কাজ যারা থাকে এই সময় এখন আর কি কাম করে সারা মাছ ধরে। সন্তান কয়জন আপনার? আমার 3 ছেলে। মাশাআল্লাহ। কে কি করেন? একজনে ঢাকা কাম করে, হে দর্জি কাম করে, আর জনের স্কুলে পড়তে দিছি তুই পর, হে পড়ব না, ভাল লাগে না। আচ্ছা, আপনাদের এইখান থেকে স্কুল তো নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, না। তার মানে যাইতে হলে আপনাদের বাচ্চাদের যাইতে হয় এই নদী পারে। একটা নদী, খরস্রোতা একটা নদী পার হয়ে ওই পারে যাইতে হয়, তাই না? প্রকৃতি কখনো নির্মম, আবার কখনো অপরূপ মমতাময়ী। এই নদী যেমন কেটে নিয়েছে অসংখ্য মানুষের ঘরবাড়ি, তেমনি আবার বুক চিরে জন্ম দিয়েছে নতুন নতুন জনপদের। এই নবজন্মেরই এক বিস্ময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মা নদীর মাঝখানে জেগে ওঠা আদমের চর। এটা হচ্ছে চৌচালা ঘর না? আর নিচে তো একটা জিনিস রেখে দিয়েছেন, ছাগল, নিজেদের পালিত ছাগল রাখা। আচ্ছা, এই যে ধরেন এই যে চৌচালা ঘর, মানে একটা ঘর তুলতে মানে খরচ কেমন হয়? একটা ঘর তুলতে 15 লাখও লাগে, 10 লাখও লাগে, মানে সাইজ অনুযায়ী আর কি, সাইজ অনুযায়ী আর কাঠ 5 লাখ, আর কাঠ অনুযায়ী। কাঠ অনুযায়ী নরমাল 5 লাখ, দেখি কাকি একটু জানতো আপনার ঘরে, দেখি 5 লাখ লাগে না। কাকি মনে হয় ভয় পাইতেছে যে আবার কেরা না কেরা আইলো, আবার কি না কি হয়। বয়ার কি আছে? ও কিছুই নাই। প্রবেশ করার চেষ্টা করছি আদমের চরের একটি বসত ভিটার ভেতরে, অর্থাৎ এটি হচ্ছে চৌচালা ঘর। এই জনপদে এই ঘরের দেখা সবচেয়ে বেশি পাওয়া যায়, তবে খুবই কম। একদম সাদামাটা জীবনযাপন তাদের। এখানে একটি খাট রেখে দেওয়া, আর চারপাশেই কিন্তু অনেকগুলো জানালা দেওয়া, মানে একদম মুক্ত হাওয়া কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করে। খাটের উপর রেখে দেওয়া হয়েছে এগুলো হয়তো বা দুপুরের খাবার রেখে দেওয়া হয়েছে। ঘরের ভিতর কিন্তু আসলে আর সেরকম কোনো ধরনের ফার্নিচার বা আদার্স যে জিনিসগুলো এরকম কিছু নেই। একদম নিত্য প্রয়োজনীয় সাদামাটা যে জিনিসগুলো সেগুলো। এখানে মুরগিকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কয়েকটি পাতিল, আর উপরে চালটা টোটালি হচ্ছে টিন এবং কাঠ দিয়ে তৈরি করা। এই চরের প্রতিটি মানুষের গল্প আলাদা, কিন্তু একটি জায়গায় সবাই এক সংগ্রামী। এখানকার মানুষ জানে না আগামী বর্ষায় তাদের ঘর থাকবে নাকি পদ্মার গর্ভে হারিয়ে যাবে। তবুও তারা ঘর বানায়, গাছ লাগায়, ফসল ফলায়, সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন দেখান। ভোরের আলো ফুটতেই কৃষক ছুটে যায় মাঠে। কেউ ধান চাষ করেন, কেউ ভুট্টা, আবার কেউ বাদাম, কেউ শাকসবজি। নদীর পলিমাটি এতটাই উর্বর যে কখনো পরিশ্রম করলে সেটা তাদের নিরাশ করে না। তবে এই সুখের মাঝেও লুকিয়ে আছে এক গভীর অনিশ্চয়তা। একটি বড় বন্যা কিংবা কয়েকদিনের ভাঙনই মুছে দিতে পারে বছরের সমস্ত পরিশ্রম। এটি হচ্ছে একটি পরিবারের রান্নাঘর, মাটির চুলা রান্না, আর রান্নাঘরের উপরে রেখে দেওয়া হয়েছে হাঁড়ি পাতিল, অর্থাৎ এগুলো পরিষ্কার করে শুকোতে দেওয়া হয়েছে। দূর আকাশে উড়ে যাচ্ছে চিলের দল, আর তার নিচে কোনো এক গৃহিণী ধান শুকানোর কাজে ব্যস্ত। শিক্ষা হলো এই অঞ্চলের একটি বড় চ্যালেঞ্জ। অনেক শিক্ষার্থীকে প্রতিদিন নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। বর্ষাকালে সেই যাত্রা হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। তবুও তারা থেমে থাকে না,
কারণ তারা বিশ্বাস করে শিক্ষাই তাদের বদলে দিতে পারে আগামী দিনের জীবন। কতটা অনিশ্চিত জীবন তাদের ভাবা যায়। এটি হচ্ছে এই মাছগুলো না, মানে ভাজি করে রাখছেন। এখন আমরা প্রবেশ করার চেষ্টা করছি অন্য এক বসত ভিটার ভিতরে। বসত ভিটার ভিতরে প্রবেশ করতে না করতেই একটি ঘরের দিকে আমার চোখ একদম আটকে যায়। মানে আমি প্রেমে পড়ে গেছি এক কথায়। মানে কতটা সুন্দর, একদম সোলার বেড়া নির্মিত, উপরে চাল প্লাস হচ্ছে বেড়া, এবং কি সুন্দর করে একটি জানালাও করা রয়েছে যেটা হচ্ছে সোলার বেড়া দিয়ে। কতটা সুন্দর লাগছে, কাবাডি আর সোলার বেড়া। ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করি। ঘরের ভেতরেও একদম সিমসাম, মানে সাদামাটা, যে এক পাশে চৌকি রাখা, আরেক পাশে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রাখা। কই এটা কই বলে, কিন্তু অনেক সময় কিন্তু অনেক জায়গায় এটারে হ্যাঁ চিচিঙ্গা, হ্যাঁ এটা ঠিক আছে, চিচিঙ্গা। তো মাশাআল্লাহ খুব সুন্দর, তিনটাই খুব সুন্দর ধরছে। তো এটি হচ্ছে পদ্মা নদীতে মাছ শিকার করা এক জেলের বসতঘর। সে জেলে নৌকার সাথে থেকে মানে ইলিশ মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। তবে তার গৃহিণীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে ইলিশ মাছ ধরার যদিও তারা কোনো নিয়ম ভঙ্গ করে না, তারপরেও নাকি প্রশাসন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করে। কাকার বাড়ি যে পদ্মা নদীর এপারের এই চরটাতে, এই চরের আসল নামটা কি আপনাদের? আদমমনির আওয়াজ। মনির আবাস। আচ্ছা, এই চরের বয়স কেমন হবে? এই বর্তমানটা হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন 6-7 বছর। 6-7 বছর। এইখানে আপনার আবাদি জায়গা জমি তো আছে। এমনি কোন কর্মের সাথে জড়িত, আপনি কি করেন? কৃষিকাজের সাথে। মানে এখানে আমি যতটুকু শুনলাম আউশ আমন ধানটা মনে হয় সবচেয়ে ভালো হয়। ভুট্টা কেমন হয়? আউশ আমন মরিচও ভালো হয়। এবং কি এই জায়গাগুলা বারোয়া নিল, এই আমাকে বাড়ির পিছনে যাচ্ছে এটি আবার সব গোলালো। আচ্ছা, বন্যা হলে যেমন গত বছর মনে হয় ওইরকম বন্যা হয়নি, পানি তো উঠে নাই, তাই না? বন্যা হলে কি পানি অনেক একদম প্লাবিত হয়ে যায় এই জায়গাটা? হ্যাঁ, বন্যা হলে পানি অনেক বাইরে যায় না? তবে আপনাদের এই চরের বেশিরভাগ মানুষ হয়তো বা এই যে মৎস্য শিকারের সাথে সম্পৃক্ত, মানে মাছ ধরার সাথে এবং কৃষিকাজের সাথে। কৃষি আর মাছ ধরে। আচ্ছা, নদী ভাঙনের প্রবণতা কেমন আপনাদের এই চরটাতে? এখন নদী ভাঙার যেমন যে আমাকে দেখছি যে আগে বিকালে এই 5 বছর পর হীরা ভাঙ্গা লাগতো। জি জি। আর এখন কিন্তু আগিলা ভাঙনি নাই, মানে কম, অনেকটা কম। আর এখন কোন ব্যামিল হইলে সরকারের পত্রিকা ফুলে যায়। আর এখন বর্তমানে একটা ভয় লাগতেছে যেমন যে বালুরা কাটাতে, মানে নদী ভাঙানোর প্রবণতা তার মানে আবার বাড়তে পারে বালু কাটা। হ্যাঁ, এটা করলে তো যেইটার মাথাটা না, হ্যাঁ হ্যাঁ, ওইটা কাটাইলিতেছে। কাটাইলে ধরেন যে ওইটা এমন আছে আমাকে চর নাও টিকতে পারে, এইটাই মানে ভয়। এখানে কি এটা তার মানে তো এটা অবৈধভাবে বালু উত্তোলন চলতেছে। এটা একবার গ্যাঞ্জা বইছে, কয়দিন বন্ধ ছিল, আজকে আবার দেখলাম ড্রেজার স্বচ্ছতে। আসলে নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে গেলে আপনি দেখতে পারবেন 80 কিংবা 90-এর দশকে যে আমাদের পূর্বপুরুষদের প্রতিচ্ছবি ছিল ঠিক তেমনই চিত্র। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? তো সব কিছু মিলিয়ে মানে এই চরে কাকা কেমন আছেন? আমরা আনলে ভালোই আছি। যেমন আমার একটু পানি গাড়ি বর্ষাকালে অসুবিধা হয়, নদী নালার চারধারে। আচ্ছা, আমার কোন দিকে যাইতে দেখো অসুবিধা হয়ে এক খাল পারে জানলে উভা গেলে, এদিকে একটা গাং পারে জানলে এবার গেলে আমার এই অবস্থা। আমাকে একটু কষ্ট আর কি চলাফিরি খাওয়া। মানে বর্ষা মৌসুমটাতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন আপনারা। হ্যাঁ, এটা কি, এটা তো মনে হয় ডাঙ্গা? ডাঙ্গা। আচ্ছা, নিজেদের ক্ষেতের ডাঙ্গা আর কি। প্রায় দীর্ঘ সময় পদ্মার এপারের আদমের চরে ছিলাম আমরা। এখন প্রায় বেলা ফুরানোর পথে, আর সেজন্য আমরা আর দেরি করতে চাচ্ছি না, কারণ পরবর্তী 5:30টায় একটি ট্রলার রয়েছে, সেটি আমাদেরকে ধরতে হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। আল্লাহ হাফেজ।